কথা বলবো। তবে আপনারা যারা আমার রিটেন ব্যাচে ছিলেন, মোটামুটি জানেন যে আসলে আমি তো ওগুলো রিটেন ব্যাচে পড়াইছিলাম, কি করতে হবে কি করতে হবে না, এগুলো মোটামুটি সবই কভার করছিলাম। তো আমার মনে হয় যে খুব একটা প্রবলেম হবে না। শুধু সমস্যা হবে সাইন্টিফিক নামে, স্পেশালি যারা এন্টোমোলজির আছেন, স্যার কিন্তু অনেক সাইন্টিফিক কিছু করতে হবে। এটা একটা মানে ঝামেলার বিষয় আমার কাছে মনে হয়েছে। দেখি উনি যোগদান করবেন কিনা। উনি জয়েন করার চেষ্টা করতেছেন। তো 2-1 মিনিট ওয়েট। ভাইয়া এন্টোমোলজি একটা ব্যবস্থা করে দিয়েছি স্যার। ভয় ভয় কাজ করতেছে এদের ভিতরে। আচ্ছা শুনে নেন যে স্যার হচ্ছে যে এন্টোমোলজির হলো একটা একটা জিনিস মনে রাখবেন। সবাই কিন্তু নিজের ডিপার্টমেন্টে যে যখন আসে একটু ভালো লাগা কাজ করে এবং চেষ্টা করে যে নিজের ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেন পারে, বুঝছেন? তারপরে তো আমি বলছি যে ওই যে আমার বান্ধবীর হাজবেন্ড হচ্ছে এন্টোমোলজি ডিভিশনের। হয়তো আমি বলছি যে ইনফরমেশন কালেক্ট করে কি করা উচিত না উচিত সে আমাকে জানাবে বলছে। ঠিক আছে, এরপরে যদি আমি কোনো অন্য কাউকে এন্টোমোলজি পাই আমি চেষ্টা করব। দু এক মিনিটের মধ্যে মানে জয়েন করার কথা দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ করছে মনে হচ্ছে, জনাব মাহমুদ হোসেন দেখতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? জনাব মামুন হোসেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন প্লিজ। জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার ভয়েসটা মানে একটু আস্তে আস্তে আসতেছে। আমার এখানে সমস্যা কিনা। আচ্ছা, আপনি তো দেখছি ওয়েফার কুষ্টিয়াতে আছে। আচ্ছা, আমি আসলে আপনার সম্পর্কে একটু ডিটেলস জানি না। আমাকে প্রিন্স যতটুকু বলছে, আমি আসলে প্রিন্সের ব্যাচমেট। আপনি কি প্রিন্সের সিনিয়র না জুনিয়র, এটা একটু বললে আমার জন্য ইন্ট্রোডিউস করাটা সুবিধা হয়। আমরা একই বেসমেন্ট। আচ্ছা, আমরা তাহলে একই ব্যাচমেট। ওকে। আর তাহলে ওই একই সাথে মনে হয় জয়েনিং করছেন নাকি? জি জি, একই সাথে জয়েন আচ্ছা করছি ঠিক আমরা। আছে, তাহলে একটু সুবিধা হলো। আচ্ছা, আমি একটু পরিচয় করে দিই। আমাকে যতটুকু আমি জানতে পারছি, জনাব মামুন হোসেন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আছেন, ডিসিপ্লিন সয়েল সায়েন্স, এবং সম্ভবত অনার্স এবং মাস্টার্স শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে কমপ্লিট করছেন। আমি যদি ভুল না বলে থাকি তাহলে। হ্যাঁ, শেরে জি, বাংলা কৃষি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আসলে আমি মানে আমার এখানে ধরেন আছে মোটামুটি এই যে কি বলছে এমিলি ব্রোনটি বিজ্ঞান আমার ফ্রেন্ড বলছে। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আসলে 15 তারিখ থেকে ভাইভা শুরু হবে। তো আমি চেষ্টা করছি আপনার প্রত্যেক ডিসিপ্লিন থেকে একজন করে আনার যতটুকু পারা যায়। এর আগে আপনার বায়োটেকনোলজি, ক্রপ বোটানি, তারপর হচ্ছে জেনেটিক্স, আর আমি তো আছি। তো দেখা যাচ্ছে যে সবার একটা ডিমান্ড ছিল যে সয়েল সায়েন্সের এবং হচ্ছে অ্যাগ্রোনমি আর এন্টোমোলজি, এই তিনটা। তো এখন পর্যন্ত আমি পরে প্রিন্সের সাথে কথা বলে আপনার ম্যানেজ করতে পারছেন। হ্যাঁ, এই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন। তো আমার আমার হচ্ছে যারা আছে আজকে জুমে আছে তাদের পক্ষ থেকে সেটা হচ্ছে আপনার একটু ভাইভা অভিজ্ঞতাটা শেয়ার করবেন, প্লাস হচ্ছে সয়েল সায়েন্স কি পড়া উচিত বা কোনগুলো দেখা উচিত, বা হচ্ছে বাড়ি সয়েল সায়েন্সের কোনগুলো নিয়ে কাজ করতেছে, আর ওভারঅল কিছু বলার থাকলে ইনশাল্লাহ বলবেন। তো আপনাকে শুরু করার জন্য আমি অনুরোধ করছি।
দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, তবে একটু মনে হয় আস্তে আসতেছে। ওইটা যদি একটু গলার কাছে নেন তাহলে হ্যাঁ হ্যাঁ, মুখের কাছে নিলে একটু সুবিধা হবে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন একটু ভালো আসছে। আচ্ছা, ধন্যবাদ সজীব ভাইকে। যে সেই সাথে ধন্যবাদ হচ্ছে প্রিন্সকে যে আমাকে এই প্ল্যাটফর্মে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তা আমি যতটুকু জানি এখানে যারা আছে মনে হয় সবাই হচ্ছে ভাইবা ক্যান্ডিডেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভাইবা ক্যান্ডিডেট। 15 তারিখ থেকে যেটা শুরু হবে। আচ্ছা, আমার তো পরিচয় সজীব ভাই দিয়ে দিয়েছেন, তারপর আমি একটু বলি। আমি মোহাম্মদ মামুন হোসাইন, বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি সরজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়ায়। আমার ডিসিপ্লিন সয়েল সায়েন্স। আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এবং গত যে নিয়োগটা ছিল, যে কৃষি গবেষণার ইতিহাসে যে নিয়োগটা, এই সম্পর্কে আসলে আমি না বলি, তারপর একটু ধারণা দিই যে গত যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগেই যেই 78 জন জয়েন করেছে আমি তাদের একজন। তো আমাকে আজকে যে সম্পর্কে বলার জন্য বলা হলো, তো আমি যদি প্রথমে একটু আহ বলে নিই যে ভাইবা আসলে এটা প্রথমে হচ্ছে আমাদের ভাগ্যের ব্যাপার, যে কপালের ব্যাপার, যে আসলে অনেকে অনেক প্রস্তুতি নেওয়ার পরেও ভাইবা বোর্ডে গিয়ে হচ্ছে কিছু বলতে পারে না। আবার অনেকে হচ্ছে এভারেজ প্রস্তুতি নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে ভাইবা বোর্ডে অনেক ভালো করতে পারে। এটা টোটালি আসলে ডিপেন্ড করে হচ্ছে ভাগ্যের উপর আমি বলবো। তো ভাগ্যের উপর নির্ভর করে আমরা কিন্তু বসে থাকলে হবে না, আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আর বাকিটুকু কপাল। যেহেতু আপনারা আহ রিটিন থেকে এখানে আসছেন, অবশ্যই আপনাদের ক্যালিব্রেটি রয়েছে আমি মনে করি। এবং আহ, আপনারা ভাইবা তো ভালো করবেন। তো ভাইবা সম্পর্কে যদি বলতে যাই প্রথমে, যদি আমার ভাইবা অভিজ্ঞতাটা আমি প্রথমে একটু শেয়ার করি, করার পরে যদি সুযোগ হয় তখন আমি সয়েল সায়েন্সের বেসিক বা হচ্ছে সয়েল সায়েন্সের কি কি বিষয়গুলো নিয়ে দেখা লাগবে সেই সম্পর্কে আমি একটু বলবো। তো প্রথমে হচ্ছে ভাইবা বোর্ডের প্রথমেই আহ ঢুকার পরে হচ্ছে জানতে চাওয়া হয়, সবার সম্পর্কে জানতে চাওয়া হয় যে ইন্ট্রোডিউস ইউরসেলফ সম্পর্কে। তবে এই জিনিসটাকে হয়তো আমরা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করে আসছি তখন আমরা দেখেছি যে এই সম্পর্কে স্যারেরা অর্থাৎ ভাইবের মধ্যে সবাই প্রথমে কোশ্চেনটা করে থাকে যে তোমার সম্পর্কে একটু পরিচয় দাও, বা হচ্ছে ইন্ট্রোডিউস ব্রিফলি ডিসক্রাইব ইউরসেলফ। তো এখানে যে জিনিসটা হয় এটা আমরা অনেক হালকা ভাবে নিয়ে থাকি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমি এর আগে হচ্ছে রিসার্চ আরো 3টা ভাইবা দিয়েছিলাম, এবং আরেকটা ইউনিভার্সিটিতে আমি ভাইবা দিয়েছিলাম, এই সবগুলো থেকে আমার যেটা আমার কাছে মনে হয়েছিল যে ইন্ট্রোডিউস ইউরসেলফটা আসলে একটু ইউনিক টাইপের যদি হয়, এবং এটার প্রতি একটু গুরুত্ব দেওয়া আমাদের উচিত। কেন গুরুত্ব দেওয়া উচিত? যে হচ্ছে আসলে টোটাল ইন্টারভিউ প্রথম সেশনটাই শুরু হয় ইন্ট্রোডিউস ইউরসেলফ দিয়ে, এবং এই ইন্ট্রোডিউস ইউরসেলফের মধ্যেই আপনাকে অনেকে হচ্ছে জাজ করে ফেলে আপনার বলার ধরন, আপনার বলার যে আপনার ফ্লুয়েন্সি, প্রনাউন্সিয়েশন, তারপর হচ্ছে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেই ইনফরমেশন গুলো, এবং সেই সাথে যদি কিছু থাকে আমার এক্সেপশনাল কিছু বা হচ্ছে ব্যতিক্রমী কিছু যদি আমি এখানে অ্যাড করতে পারি সেটা। যেহেতু এটা একটা রিসার্চ অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশনের সাথে আপনার হচ্ছে কিভাবে লিঙ্ক করা যায় রিসার্চের সাথে আমার এই চাকরি, আমার নিজের এই ইউটিউবের সাথে কিভাবে নিজেকে লিঙ্ক করা যায়, এবং হচ্ছে আমার জব ইন্টারেস্ট, এই জিনিসগুলো যদি আমি আমার ইন্ট্রোডিউস ইউরসেলফ এর মধ্যে যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে দেখা যায় সবাই একটু হলেও এখানে সেই যারা থাকে ভাইবা বোর্ডে তারা ভালোভাবে জাজ করতে পারে। যেমন আমি আমার ইন্ট্রোডিউস ইটসেলফ এর মধ্যে যে জিনিসটা অ্যাড করেছিলাম, যে রিসার্চের বাস্তবিক একটা সংজ্ঞা অ্যাড করেছিলাম, এবং সেই রিসার্চের সাথে আমার হচ্ছে জব ইন্টারেস্ট, এই দুইটা হচ্ছে আমি করিলেট করেছিলাম। এবং করিলেট করার পরে আমি যেভাবে আমার জিনিসটাকে প্রেজেন্ট করছিলাম, আমি যদি একটু বলি যে রিসার্চ ইজ ক্রিয়েটিভ অ্যান্ড সিস্টেমেটিক ওয়ার্ক আন্ডারটেকেন টু ইনক্রিজ দ্য স্টক অফ নলেজ। I am very much interested to develop my career as a researcher as Bari as a largest research organization in Bangladesh. So I want to take this advantage. আমি এই এই কথাটুকু যদি আমি আবার ইন্ট্রোডিউস ইটসেলফ মানে হচ্ছে নিজের বেসিক ইনফরমেশন দেওয়ার শেষের দিকে যদি আমি অ্যাড করে দিতে পারি, তারপরে আমি যদি বলতে পারি যে ইফ ইউ গিভ মি দ্য অপরচুনিটি, অথবা ইফ আই উইল গেট দ্য অপরচুনিটি, দেন আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং বেটার দেন আদার্স।
তো এটা বলার পর আমি যদি বলতে পারি কেন, আমি যদি এখানে বলি যে কারণ আমি সেই হিসেবে বলতে পারি বিকজ আই এম ইয়াং, এনার্জেটিক অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট পিপল বা পার্সন হু অলওয়েজ রেডি টু টেক এনি চ্যালেঞ্জ অ্যান্ড সলভ এনি প্রবলেম ইন মাই ওন ওয়েজ। তাহলে দেখেন আমার ইন্ট্রোডিউস ইট সেলফের মধ্যে যদি আমি এই জিনিসটা মানে নিজের মতো করে সাজিয়ে নিতে পারি, তাহলে আমি যখন এক টানা আমি আমার নিজের সম্পর্কে যখন আমি সেখানে 1 মিনিট বা 1.5 মিনিট আমি যখন বলে যাব, তখন হচ্ছে এই ভাইবা বোর্ডে যারা থাকবেন তারা জিনিসটা বুঝে যাবেন যে আপনার মধ্যে যে কিছু আছে সেই জিনিসটা ওনারা এখান থেকে খুব ভালোভাবে নিয়ে নেবেন। এবং পরবর্তীতে আপনার ভাইবা দেখবেন যখন ইন্ট্রোডিউস ইটসেলফ যখন ভালো হবে, তখন হচ্ছে আপনার পরবর্তী কোশ্চেনগুলো বা পরবর্তী জিনিসগুলো আপনার জন্য ভালো হয়ে যাবে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমি অনেক জায়গায় দেখেছি যে ইন্ট্রোডিউস ইটসেলফ দিতে গিয়ে আমরা অনেকে একটু আটকে যাই বা থেমে যাই। এই জিনিসটা একটু অ্যাভয়েড করলে বেটার হয়, যে আমরা যদি ফ্লুয়েন্টলি একবারে টানা যদি বলতে পারি শেষ করতে পারি তাহলে হচ্ছে বেটার। যদি আপনি থেমে থেমে বলেন তাহলে দেখা যাচ্ছে ওই থামার মধ্যে আপনাকে থামিয়ে দিবে, বলবে আর বলা লাগবে না, ঠিক আছে স্টপ। তখন কিন্তু এটা নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। তো এটা ছিল হচ্ছে আমার ইন্ট্রোডিউস ইটসেলফ এর অংশটুকু। এর পরবর্তীতে আমার যে আমার ভাই বোনকে যারা ছিলেন আমি যদি বলি, যে ডিজি স্যার ছিলেন এবং হচ্ছে তখনকার ডাইরেক্টর রিসার্চ যে বর্তমানে ডাইরেক্টর টিএনসি মানে ট্রেনিং এ ছিলেন, কিছুদিন আগে অবসরে চলে গেছে। আমাকে প্রথমে ডিজি স্যার মেনশন করার পরে হচ্ছে আমাকে ডাইরেক্টর রিসার্চের কাছে দিয়ে দেন এবং ডাইরেক্টর রিসার্চ আমাকে কোশ্চেন করে। সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আমার ভাইবা বোর্ডে কোনো সয়েল সায়েন্টিস্ট ছিল না। মানে আমি যখন ভাইবা দিই ভাইবার মধ্যে কোনো সয়েল সায়েন্টিস্ট ছিল না। তারপরে ওনারা বেসিক যে কোশ্চেন গুলো সেখান থেকে আমাকে কোশ্চেন করেছেন, যে কথা বলছে যে সয়েল মানে সয়েল কি, আমাকে সংক্ষেপে বলতে বলছে যে নিজের মতো করে। তো আমি সেটা নিজের মতো করে বলছি, সরাসরি কোনো ডেফিনেশন না দিয়ে নিজের মতো সয়েলটা কি সেই সম্পর্কে আমি বললাম। এটা বলার পরে আমাকে জিজ্ঞাসা করলো যে পার্টিকেল ডেনসিটি এবং বাল্ক ডেনসিটি এই দুইটা সম্পর্কে বলার জন্য, এবং এই দুইটার মধ্যে বাল্ক ডেনসিটির রেঞ্জ কত, আমাদের সয়েলের মধ্যে যে বাল্ক ডেনসিটি রয়েছে সেই বাল্ক ডেনসিটি রেঞ্জ কত। তো আমি এগুলো যেহেতু সয়েল স্টুডেন্ট এগুলো আমার জন্য খুবই সহজ কোশ্চেন ছিল, আমি এগুলো খুব সুন্দরভাবে আনসার করতে পেরেছি। পরবর্তী কোশ্চেনে চলে গেছে যে আমাকে এটা পড়ে যে ডাইরেক্টর রিসার্চে যে ইনফিল্ট্রেশন এবং লিচিং এই দুইটা সম্পর্কে একটু বলার জন্য আমাকে বলছেন। জাস্ট হচ্ছে দুইটা একই জিনিস, জাস্ট একটা দুইটাই হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার, কিন্তু একটার সাথে নিউট্রিয়েন্ট থাকবে আর একটাতে নিউট্রিয়েন্ট থাকবে না। তো এই জিনিসটা জানার জন্য এই কোশ্চেনটা আমাকে করেছিল। তারপরে উনি হচ্ছে এইজেড সম্পর্কে আমাকে একটু ধরলো, মানে ওনাদের আসলে সয়েল হয়তো ডিপ নলেজ ছিল না, যে কারণে আমাকে ভাষা ভাষা কোশ্চেন গুলো করেছিল। যে এইজেড সম্পর্কে, যে এইজেড কয়টা, তারপরে হচ্ছে এইজেড যখন মানে ক্লাসিফাই করা হয়েছে লিস্টটা এইজেড এ ভাগ করা হয়েছে, কোন কোন ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে এই জিনিসগুলো আমাকে মানে এইজেডটা করা হয়েছে সেটা আমি সুন্দরভাবে আনসার করতে পেরেছি। এবং আমাকে জিজ্ঞাসা করছে সবচেয়ে বড় এইজেড কোনটা, এইগুলো আমি ইজিলি পারছি। তারপরে উনি আর কোশ্চেন করে না, ওনার পরে হচ্ছে বিএআরসি থেকে যে সাইফুল স্যার ছিল, বিএআরসি থেকে সাইফুল স্যার ছিলেন এবং সাইফুল স্যার আমাকে কোশ্চেন করলো। প্রথমে হচ্ছে ওনার কোশ্চেন গুলো একটু মানে টেকনিক্যালি ছিল আমি বলবো, যে সয়েল পিএইচ থেকে আমাকে মানে নিউট্রিয়েন্ট এভেলেবিলিটি থেকে আমাকে কিছু কোশ্চেন করেছিল। যেই কোশ্চেনটা ছিল এরকম যে আমরা জানি একটা হচ্ছে পিএইচ আর একটা হচ্ছে এসিডিটি। আমরা জানি হায়ার পিএইচ যত হচ্ছে কমতে থাকে এসিডিটি হচ্ছে তত বাড়তে থাকে। এই জিনিসটা তো আমরা জানি নর্মালি সবাই যারা এগ্রিকালচার পড়াশোনা করে আসছি। কিন্তু আমাকে কোশ্চেনটা করছিল হচ্ছে এরকম যে লোয়ার এসিডিটি আমাকে পিএইচ, আমরা কিন্তু পিএইচ এ অভ্যস্ত, কিন্তু যখন এসিডিটি বললো তখন আমার মাথাতে একটু মানে তখন কেমন জানি করছিল যে আসলে জিনিসটা কি জানতে চাইছে। আমার কোশ্চেনটা কোশ্চেন এরকম যে হায়ার এসিডিটিতে এসিডিক কন্ডিশনে একটা নিউট্রিয়েন্ট ছাড়া বাকি নিউট্রিয়েন্ট গুলো এভেলেবল থাকে, তাহলে ওই নিউট্রিয়েন্টটা কি। তখন আমি একটু চিন্তা করলাম যে আসলে এটা কি হতে পারে। একটু চুপ করেছিলাম, তখন আমাকে বললো কি পারবা না। তখন আমি হচ্ছে পিএইচ এর সাথে এসিডিটির একটা কানেকশন করলাম যে হায়ার পিএইচ হলে এসিডিটি, তার মানে লোয়ার পিএইচ আমরা জানি মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো এভেলেবল হয়। একটা ব্যক্তি রেখে সেটা হচ্ছে আমার মনে করে দিলাম। এটা বলছি, বলার পরে উনি আর এটা বলার পরে উনি আর আমাকে আসলে তেমন কোশ্চেন করে নাই।
যে এই জিনিসটা যখন পারছি আমাকে এখানে উনি আর কোশ্চেন করে না। তারপর হচ্ছে ডিজি স্যারের কাছে চলে গেল। ডিজি স্যার আমাকে প্রথমে যে কোশ্চেনটা করছিল যে আমি রিটেনে একটা কোশ্চেন দিয়েছিলাম যে ইনভেসিভ পেস্ট সম্পর্কে, যে এই ইনভেসিভ পেস্টটা কি। তখন আমি এটা বললাম এবং দুটো ইনভেসিভ পেস্টের নাম বলতে বললাম। তো সেটা আমি বললাম যে তখন হচ্ছে আমাদের দেশে যে নতুন হচ্ছে যে ভুট্টার একটা পোকা আসছিল, যে কি জানি নাম ওটার, পলার মানে ফল আর্মিওয়া, হ্যাঁ ফল আর্মিওয়ান স্পোডোপ্টেরা। তো এটা আমার কাছে জিজ্ঞাসা করলো, এটা বললাম এবং এটার সাইন্টিফিক নেমটা আমাকে জিজ্ঞাসা করছে। তখন এটা মানে প্রকট আকারে ছিল আর কি ওই সময়টাতে। এবং আরেকটা আরেকটা জিনিস আমি জানতে চাইলে তখন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এটা কি বলে এটাকে, রাইস এবং হুইটের ব্লাস্ট যে রোগটা আছে সেটা সম্পর্কে বললাম। তো উনি এটা নিলেন এবং এখানে শেষ করে দেওয়ার আগে মানে উনি আর কোনো কোশ্চেন করবে না, শেষে কেন ওনার মাথায় কি জানি একটা আসছে জানেন, আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি তো সয়েলের স্টুডেন্ট। আমি বললাম জি স্যার। তাহলে মাস্টার যদি সয়েল করছো তাহলে বলো তো সয়েল ফর্মিং ফ্যাক্টর কয়টা। সয়েল ফর্মিং ফ্যাক্টর তো আমার জানা ছিল যে 5টা। এখন এটা বলার পর আমাকে বলতেছে যে এখানে অ্যাক্টিভ কয়টা, ওই দুইটার নাম কি, ওই কয়টা ওই অ্যাক্টিভ কয়টা আছে। তখন আমি বললাম যে অ্যাক্টিভ সয়েল ফর্মিং ফ্যাক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লাইমেট আর বায়োস্ফিয়ার। তো বলার পরে উনি আর আমাকে আর কোশ্চেন করেনি। পরে আমি এই পর্যন্ত ভাইবা ভালোই দিয়ে আসছিলাম, কিন্তু লাস্টে আমাকে কোশ্চেন করার জন্য যখন মন্ত্রণালয় থেকে দিয়েছিলেন, উনি হচ্ছে আমাকে প্রথম যে কোশ্চেনটা করলেন, কোশ্চেনটা আমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে আমার মাস্টার্স কমপ্লিট কিনা, তো আমি বলেছি যে মাস্টার্স কমপ্লিট। বললো যে কি নিয়ে কাজ করছি, তো বললাম যে স্যার রাইস নিয়ে কাজ করছি। টাইটেল জিজ্ঞাসা করলো। টাইটেল জিজ্ঞাসা করার পরে আমাকে যেহেতু রাইসের সিজন সম্পর্কে জানতে চাইলো। তো রাইসের 3টা সিজন আমি সুন্দরভাবে বললাম এবং বলার পর আমাকে বলতেছে যে কোন সিজনে মানে কন্ট্রিবিউশন, মানে রাইসের যে 3টা সিজন আউশ আমন এবং বোরো, এদের প্রোডাকশনের কন্ট্রিবিউশন সম্পর্কে বলার জন্য। কিন্তু আমার এটা জানা ছিল, সুন্দরভাবে বলতে পারছিলাম। তখন ছিল হচ্ছে 55%, 5% আর 40%। মানে বোরো ধান ছিল 55%, আউশ ধান 5%, আর হচ্ছে আউশ ধান ছিল 40%, টোটাল হচ্ছে 100%। আর এটা বর্তমানে একটু পরিবর্তন হয়েছে যে সবার জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আহ, আমার হচ্ছে একটা 52-8 আর হচ্ছে 52-10 আর হচ্ছে 38। অর্থাৎ বোরো ধান হচ্ছে 52, আমন ধান হচ্ছে 38, আর হচ্ছে 8% হচ্ছে আমার কি বলে আউশ ধান। এই 3টা এখন বর্তমান কন্ট্রিবিউশন। আর আমি আমি যখন বাইবে দিয়েছিলাম তখন ছিল হচ্ছে 55, 5 আর 10। এতটুকু পর্যন্ত আমার ভাইবা খুব চমৎকার ছিল, কিন্তু এরপরে যে কোশ্চেন গুলো করছে আসলে এই কোশ্চেনটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে যেহেতু মন্ত্রণালয়ের লোক, উনি আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো যে এই বছর, যে এই অর্থ বছরে আমাদের টোটাল রাইস প্রোডাকশন কত হয়েছে। যেহেতু আমি রাইস নিয়ে কাজ করছি এবং আমার থিসিসের ইন্ট্রোডাকশনে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো লেখা ছিল, কিন্তু যেহেতু কৃষি গবেষণার ভাইবা আসলে আমি ওই দামকে গুরুত্ব দিই নাই, যেটা একটা ভুল ছিল আমার। কিন্তু আমি ইন্ট্রোডাকশনের প্রথম পার্ট মানে প্রথম পেজটুকু যদি করে যেতাম তাহলে এই কোশ্চেন গুলোর আনসার আমি সুন্দরভাবে দিতে পারতাম। তখন এটা আমি এই আনসারটা করতে পারি নাই। যখন আমি রাইসের আনসারটা দিতে পারিনি তখন আমাকে তাহলে বলছে তাহলে হুইটের পার্সেন্টেজটা বল, মানে এই অর্থ বছরে হুইটের প্রোডাকশন কত। আমি এটা উত্তর দিতে পারি নাই। 3 নাম্বার বলছে তাহলে মেইজের প্রোডাকশন কত। মানে আমি যখন পারি না তখন হচ্ছে আমাকে একের পর একই যাচ্ছে, কিন্তু আমি 3টার কোনোটা আনসারে দিতে পারি না। তারপর লাস্ট একটা কোশ্চেন আমাকে করলো যে হচ্ছে বাংলাদেশের টোটাল জমির কত পার্সেন্ট রাইস কাল্টিভেশনের আওতায় আছে। আর এই 3টা কোশ্চেন যখন আমি পারি না তখন আমি একটু ঘাবড়ে গেছিলাম, আসলে টানা 3টা কোশ্চেন যখন পারি নাই তখন একটু অন্যরকম লাগছিল। কিন্তু এই কোশ্চেনটাও আমার জানা ছিল যে আহ, আমি বলছিলাম কিন্তু 75%। একজনে বলছে হ্যাঁ ঠিক আছে, আরেকজন বলছে না কাছাকাছি যে। তখন আমি বুঝাতে চাইলো যে এটা 73%, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা ছিল 75%। তো এই পর্যন্তই ছিল আমার মানে ভাইবা মানে আমি যে আজকে যেখানে চাকরি করতেছি এই এইখানে আসার যে পিছনে যে ভাইবা ছিল, এই পর্যন্ত আমার ভাইবা ছিল। তবে আমি যতটুকু পরে জানতে পারছি সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডিউস ইউরসেলফ এর যে অংশটুকু ছিল এটা একটু ব্যতিক্রম ধর্মী ছিল এবং এই জিনিসটা সবাই পছন্দ করছে। এবং পরবর্তীতে ভাইবাটা ভালো হয়েছে, শুধু মন্ত্রণালয় ডিএস এর কোশ্চেন ওই 3টা কোশ্চেন আনসার ছাড়া বাকি কোশ্চেন গুলো আনসার আমি খুব সুন্দরভাবে দিতে পেরেছি। আশা করি আপনাদের ভাইবাও ভালো হবে। তো এখন এটা ছিল আমার ভাইবার অভিজ্ঞতাটা, যে আমাকে ভাইবা যে কোশ্চেন গুলো করা হয়েছিল। সজীব ভাই আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি নাকি? না না ভাই, অসুবিধা নেই, আমাদের 10:30টা পর্যন্ত সময় আছে।
আচ্ছা আর আধা ঘন্টা আছে, আপনি কি আলোচনা করেন? আচ্ছা সুন্দর হচ্ছে, আচ্ছা গোছানো হচ্ছে অনেক। আচ্ছা। তারপর হচ্ছে এটা ছিল আর কি টোটাল আমার ভাইবার অভিজ্ঞতাটা। এখন যেহেতু এখানে সয়েল সায়েন্সের কেউ আছে কিনা আমি জানি না, সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ কি আছে যে মাস্টার সয়েল সায়েন্সে? থাকার জি কথা। ভাইয়া আছি। এই যে আছে আচ্ছা। আর। যাদের ব্যাকগ্রাউন্ড সয়েল সায়েন্স তাদের একটু ডিপে পড়াশোনা করতে হবে। আমি এইবারও যতটুকু জানি সেটা হচ্ছে ভাইবা বোর্ডে মনে হয় না কোনো সয়েল সায়েন্টিস্ট থাকবেন। কেন এই কথাটা বলতেছি, কারণ আমরা সচরাচর যেটা দেখে আসতেছি যে ডিজি স্যার থাকেন, ডাইরেক্টর রিসার্চ থাকেন, ডাইরেক্টর অ্যাসিস্ট থাকেন, প্ল্যানিং থাকেন, ট্রেনিং থাকেন, মূলত এরাই। আর মন্ত্রণালয় থেকে একজন থাকেন, আর বিআরসি থেকে একজন থাকেন। তো সেক্ষেত্রে বিআরসি থেকে যদি সাইফুল স্যার এখন আসে কিনা আমি জানি না। তো এখন বিআরসি আর মন্ত্রণালয়টা বলতে, মন্ত্রণালয়টা থেকে বলতে পারি যে রেহানা ইয়াসমিন উনি থাকতে পারে ভাইবা বোর্ডে। আর হচ্ছে বিআরসিটা আমি বলতে পারবো না। আর রিসার্চ ইনস্টিটিউট থেকে ওই যে এই চারজনের কথা বললাম ওনারা থাকবে। আর যারা সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য এটা বার্তা হচ্ছে এখানে কেউ সয়েল সায়েন্টিস্ট নাই, অর্থাৎ এই যাদের কথা বললাম এরা, এদের ব্যাকগ্রাউন্ড কেউই সয়েল সায়েন্টিস্ট না। তারপরেও বেসিক জিনিসগুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। আর ওভারঅল যদি আমি বলি যে সেখানে হচ্ছে এক একজনকে এক এক ধরনের কোশ্চেন করতে পারে, তবে সর্বাপেক্ষা আমি যেটা দেখেছি যে ম্যাক্সিমাম কোশ্চেনটুকুই করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর। অর্থাৎ আমি যদি আমার মাস্টার্স যদি সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়, তাহলে সেখান থেকে আমাকে ম্যাক্সিমাম কোশ্চেন করে হয়। হর্টিকালচার হলে হর্টিকালচার থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন করে হয়। অ্যাগ্রোনমি হলে অ্যাগ্রোনমি থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন করে হয়। তাহলে আমার অবজারভেশনে যেটা বলে যে যার যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন সম্পর্কে একটু ভালোভাবে মানে বেসিক জিনিসগুলো এবং একটু অ্যাডভান্স লাইনে পড়াশোনা করা দরকার ওই ডিসিপ্লিন। আর ওভারঅল সবগুলো যেমন অ্যাগ্রোনমি, হর্টিকালচার, প্লান্ট প্যাথোলজি, অ্যান্থ্রোমোলজি, সয়েল সায়েন্স, এই যে হর্টিকালচার, এইগুলো যে যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক জিনিসটুকু যেটা না জানলেই নয়। এখন আপনাকে কোশ্চেন করে যদি আপনি ধরেন হচ্ছে অ্যান্থ্রোমোলজি ডিসিপ্লিনের, আপনাকে যদি একটা কোশ্চেন করে যে ক্রপিং ইন্টেন্সিটি কি, আপনি যদি এই কোশ্চেনের আনসার সেখানে দিতে না পারেন, এটা আপনার ডিসক্রেডিট হবে। কারণ এটা বেসিক, একদম বেসিক এগ্রিকালচারের একটা বেসিক কোশ্চেন। আপনাকে যদি সিজন সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি যদি বলতে না পারেন, তাহলে এটা একদম মানে অন্যরকম হবে আর কি। এই জন্য বললাম হচ্ছে অন্য যার যেটা ডিসিপ্লিন সেটা সম্পর্কে একটু ডিপে পড়াশোনা করবেন। ডিপে বলতে সবকিছু তো আপনার কাছে পড়া সম্ভব হবে না। আমি কিছু জিনিস এখন বলবো যারা সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে এবং তাদের জন্য। আর সাথে হচ্ছে এই সয়েলেরও বেসিক কিছু জিনিস সবারই জানতে হবে, যে হুট করে যখন জিজ্ঞাসা করবে তখন যাতে আপনি সেই কোশ্চেনটা ফেস করতে পারেন, সুন্দর করে আনসার করতে পারেন। তা আমি যদি বলি যে প্রথমে হচ্ছে সয়েল সম্পর্কে একটু জানবেন, সয়েল টাইপ কি। আপনি নিজেও যদি বলে, আপনি ওইখানে যদি বলে ডিফাইন সয়েল বা ডেফিনেশন সয়েল যদি আপনাকে বলে, এবং আপনি যদি সেখানে বলতে থাকেন যে ওই যে একজন সয়েল সায়েন্টিস্ট আছেন গপচিপ না জানি কি নাম, উনি যেভাবে বলছে সয়েল ইজ এ ডাইনামিক ন্যাচারাল বডি ডেভেলপড এজ এ রেজাল্ট অফ প্যাথোজেনিক প্রসেস, বুং বাং একদম বিশাল একটা সংজ্ঞা যদি বলে দেন, এটা আপনারা ওনারা অ্যাকসেপ্ট করবে না। আপনাকে নিজের মতো সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। যদি বলে এক কথা বলো, তাহলে একটা সিম্পল একটা ওয়ার্ড আছে যে সয়েল ইজ এ মিডিয়াম ফর প্লান্ট গ্রোথ, এক কথায় উত্তর শেষ। কিন্তু যদি আপনাকে আরেকটু ভালোভাবে বলতে, নিজে মতো গুছিয়ে একটু সুন্দরভাবে বলবেন। একদম হচ্ছে যে আরেকজনের ডেফিনেশন কপি করে দিলে এটা হচ্ছে আসলে ভালো দেখায় না। তারপর আপনি সয়েল ফর্মিং ফ্যাক্টর গুলি সম্পর্কে একটু জানবেন, যে সয়েলটা যেভাবে তৈরি হচ্ছে সেই সয়েল ফর্মিং ফ্যাক্টর, পাঁচটা সয়েল ফর্মিং ফ্যাক্টরস এর মধ্যে দুইটা অ্যাক্টিভ ফ্যাক্টরস, তিনটা প্যাসিভ ফ্যাক্টরস, এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবেন। আর যেটা না সবার জন্যই না জানলেই নয়, সয়েল সয়েল ওয়াটার সম্পর্কে একটু জানবেন। কারণ হচ্ছে সয়েল ওয়াটারটা খুবই গুরুত্বপূর্ণ। এই সয়েল ওয়াটারের হচ্ছে নদীর হচ্ছে ফিল ক্যাপাসিটি, এবং হচ্ছে ক্যাপিলারি এভেলেবল এবং ক্যাপিলারি আনএভেলেবল, এই দুইটা টার্ম, এবং হচ্ছে ফিল ক্যাপাসিটি, এই টার্মগুলো খুব সুন্দর করে একটু দেখে যাবেন। কারণ সয়েলের সাথে এগুলো ওতপ্রোতভাবে জড়িত। আর বর্তমানে যেহেতু ওয়াটার ক্রাইসিস চলতেছে, এই ওয়াটার ক্রাইসিসের সাথে আমাদের এই সয়েল ওয়াটার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমরা যখন জমিতে পানি দিব বা হচ্ছে কখন পানি লাগবে, এটা যদি সম্পর্কে আমরা না জানি, তাহলে দেখা যাচ্ছে আমরা অতিরিক্ত পানিটা ব্যবহার করি। আর এই অতিরিক্ত পানি ব্যবহার করার ফলে আমরা হচ্ছে দিন দিন আমাদের যে ভূগর্ভস্থ যে পানির লেয়ারটা, সেটা আমরা অনেক নিচে নামিয়ে ফেলতেছি। তো এই জিনিসটা সম্পর্কে যদি জানবেন যে সয়েল ওয়াটার কি, সয়েল ওয়াটারের ক্লাসিফিকেশন, সয়েল ওয়াটারের কনস্ট্যান্ট গুলো, এবং হচ্ছে ভালোভাবে জানবেন হচ্ছে সয়েল ওয়াটার পটেনশিয়াল, সয়েল ক্যাপিলারি এভেলেবল এবং ক্যাপিলারি আনএভেলেবল, এবং ফিল ক্যাপাসিটি, এই জিনিসগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানবেন।
তারপরে হচ্ছে নর্মালি যেটা সয়েল টেক্সচার, সয়েল স্ট্রাকচার, যে এই জিনিসগুলো একটু জানবেন, জাস্ট সংজ্ঞাটা একটু জেনে যাবেন। এখান থেকে ডিপে কোশ্চেন করার সুযোগ নেই, কারণ ওনারা যারা আছে ওনারা তো টার্ম সাথে জড়িত, তো ওনারা এখান থেকে কোশ্চেন করতে পারেন। তারপর হচ্ছে পার্টিকল ডেনসিটি এবং বাল্ক ডেনসিটি, এই দুইটা রেঞ্জ, এবং সাথে হচ্ছে এই দুইটা কোনটা আমার এগ্রিকালচারের জন্য বেটার, এটা সম্পর্কে একটু জানবেন। ইনফিল্ট্রেশন এবং লিচিং, পার্কুলেশন, এই এই টার্মগুলো সম্পর্কে একটু জানবেন। এ ইজেড, এটা হচ্ছে আমি যেটা বললাম ক্রাইটেরিয়া গুলো সম্পর্কে জানবেন। ইজেড 30টা, তারপর হচ্ছে সাব জোন 30টা, সাব জোন হচ্ছে 88টা, এবং এই সবচেয়ে বড় কোনটা আর সবচেয়ে ছোট কোনটা। আমরা জানি সবচেয়ে বড় হচ্ছে 29 নম্বর, নর্দার্ন ওয়েস্টার্ন হিল, সবচেয়ে ছোট হচ্ছে 24, সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। এবং আপনার ডিস্ট্রিক্ট যেখানে, মানে আপনার বাড়ি যেখানে, যদি সেটার সাথে করলেট করে জিজ্ঞাসা করে, তো সেটা হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্টটা কত নম্বর এইচজেড এর মধ্যে পড়ছে, সেটা একটু জানবেন। আর আরেকটা যদি জানেন তাহলে ওই যে কৃষি গবেষণা, যে গাজীপুর কৃষি গবেষণা কত নম্বরের মধ্যে আছে, এটুকু জানলে না। ওই ডিপ আপনি এটার পার্সেন্টেজ এত, এখানে এই ফসল ভালো হয়, এগুলো আপনি মনে রেখে পারবেন না। এই সিম্পল জিনিসগুলো জাস্ট যাতে এক কথা বললে আপনি উত্তর করতে পারেন। তারপর হচ্ছে জেনারেল সয়েল টাইপ যেটা রয়েছে, এই জেনারেল সয়েল টাইপ যে 21টা রয়েছে, সেই জেনারেল সয়েল টাইপ মানে এটা একটু জানবেন যে কয়টা আছে, সেটা সম্পর্কে জানলে হবে, ডিটেলস এখান থেকে জিজ্ঞাসা করবেন। তারপর হচ্ছে সয়েল টেক্সচারাল ক্লাস যে 12টা রয়েছে, এই সয়েল টেক্সচারাল ক্লাস গুলো সম্পর্কে একটু দেখবেন, মানে যাতে হচ্ছে জিজ্ঞাসা করলে অন্তত টানা 5-6টা বলতে পারেন আর কি। মানে এটা ওভারঅল সবার জন্য বলতেছি, আর যাদের ব্যাকগ্রাউন্ড সয়েলস তারা অবশ্যই 12টা টেক্সচার সম্পর্কে জেনে যাবেন, টেক্সচারাল ক্লাস যে 12টা রয়েছে। আর একটা জিনিস হচ্ছে সয়েল অর্গানিক ম্যাটার, এটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, এটা শুধু সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য না, এটা সবার জন্যই আমি বলবো সয়েল অর্গানিক ম্যাটারটা সম্পর্কে একটু ভালোভাবে জানবেন। কারণ এই অর্গানিক ম্যাটারটাই হচ্ছে আমাদের সয়েলের প্রাণ, আমরা যেটাকে বলি ড্রাইভিং ফোর্স। তাহলে অর্গানিক ম্যাটারটা সম্পর্কে আমাকে জানতে হবে যে অর্গানিক ম্যাটার কেন গুরুত্বপূর্ণ, বা আমাদের দেশের স্ট্যাটাস কেমন অর্গানিক ম্যাটার। আমরা জানি একটা আদর্শ সয়েলে অর্গানিক ম্যাটার কতটুকু থাকতে হবে, কতটুকু থাকলে সেটা, আমরা জানি 5% হচ্ছে আইডিয়াল সয়েল, আদর্শ মাটিতে থাকার কথা। যদি সেটা 2.5% থাকে তাহলেও সেটাকে আমরা ভালো মাটি বলতে পারি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের মাটিতে এই অর্গানিক ম্যাটারটার পরিমাণ হচ্ছে less than 1.5%, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে less than 1%। তো এই জিনিসগুলো একটু যদি ধারণা রাখেন, যাতে টপ করে যদি কেউ বলে যাতে বলে বলতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রায় বলি যে আমাদের দেশে মাটি অনেক উর্বর, যে সবাই দেখবে বলে যে আমাদের দেশে মাটি সোনা, মানে যা ফলাই আমরা সেটাই এখানে ফলাই। কিন্তু বাস্তবিক পক্ষে হচ্ছে এই আমাদের দেশে অর্গানিক ম্যাটারটা, জমিতে অর্গানিক ম্যাটারের পরিমাণ কম কেন, এই সম্পর্কে একটু জানবেন যে আসলে কেন আমাদের দেশে অর্গানিক ম্যাটারটা কম। এটা আসলে সময় অনেক হচ্ছে, আমি এই সম্পর্কে বিস্তারিত না বলে শুধু জাস্ট টার্মগুলো বলে যাই, আপনারা এটা বই থেকে বা নেট থেকে একটু দেখে নিয়ে এই জিনিসগুলো। তারপর হচ্ছে আমার প্রবলেম সয়েল, আমরা জানি প্রবলেম সয়েল অনেকগুলো আছে, এর মধ্যে আপনাকে যেটা বেশি করে দেখতে হবে সেটা হচ্ছে স্যালাইন সয়েল, তারপর হচ্ছে এসিডিক সয়েল, তারপর হচ্ছে পিট সয়েল। তো এই তিনটা জিনিস সম্পর্কে একটু ভালোভাবে জানবেন যে, তারপর হচ্ছে স্যালাইন সয়েল কিভাবে আমরা এটাকে করতে পারি, মানে স্যালাইনটাকে রিমুভ করতে পারি, বা হচ্ছে সেখানে কি ধরনের ফসল আমরা ফলাতে পারি, বাংলাদেশের কোন কোন অঞ্চলে স্যালাইনিটির পরিমাণ বেশি। এবং বাংলা যারা সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা এই জিনিসটা জানবেন যে হচ্ছে আমার সয়েল পার্সেন্টেজ, অর্থাৎ আমার হিল এরিয়া, মানে তিনটা যে পার্সেন্টেজ রয়েছে, যে আমার এই স্যালাইন সয়েলের মানে কতটুকু এরিয়া বাংলাদেশের স্যালাইন সয়েলের আন্ডারে রয়েছে, কতটুকু ফিট সয়েলের আন্ডারে রয়েছে, এই জিনিসগুলো একটু জাস্ট নোট করে রাখলে এগুলো হচ্ছে মানে যাতে হচ্ছে কোশ্চেন করলে যাতে আপনি জিনিসগুলো বলতে পারেন, জিনিসগুলো সিম্পল জিনিস, জাস্ট মনে থাকলে বলতে পারবেন। তারপরে যদি বলি যে সয়েল প্রোফাইলটা কি, এই সয়েল প্রোফাইলটা সম্পর্কে একটু, যে ক্লাসিফিকেশন বা 4-5টা ভাগ আছে, টপ সয়েল, হরাইজন, এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কার্বন সিকুইস্টেশন, এটা সবার জন্যই, যে কার্বন সিকুইস্টেশনটা একটু দেখবেন। যে এই কার্বন সিকুইস্টেশনের সাথে আমরা বর্তমানে একটা জিনিস বায়োচার নামক একটা অর্গানিক ফার্টিলাইজার বা অ্যামাউন্টমেন্টের কথা আমরা জানি, যে বায়োচারটা, এই বায়োচারটার প্রতি এখন হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট অনেক গুরুত্ব দিচ্ছে। কারণ এটা মানে অনেক বেশি কার্বনের সোর্স এটা। এবং আমরা যদি বলি যে বায়োচারটার মাধ্যমে যদি আমরা সয়েলের মানে অনেক উন্নত করে এই বায়োচারটা, তাহলে আপনি হচ্ছে এই জিনিসটা সম্পর্কে জানবেন, যে কার্বন সিকুইস্টেশনের সংজ্ঞাটা বিশেষ করে জানবেন। এখন আসি সয়েল অর্ডার, যে সয়েল অর্ডার হচ্ছে আমরা জানি 12টা।
এই 12টার মধ্যে একটা কোশ্চেন করে, যেমন আমাদের সাথে একজনকে কোশ্চেন করছিল যে আহ, উনি দুইটা অর্ডারের নাম বলছিলেন, যে হচ্ছে স্পোরোসল আর একটা কি জানি বলছিলেন, যে এই দুইটা আহ, বাংলাদেশের কোন অঞ্চলে পাওয়া যায়। আসলে বাস্তবিক পক্ষে হচ্ছে এই সয়েলটা বাংলাদেশে পাওয়াই যায় না। বাংলাদেশের কমন যে সয়েলটা রয়েছে সেটা হচ্ছে ইনসেপ্টিসল। অর্ডার হচ্ছে 12টা, এর মধ্যে ইনসেপ্টিসলটা বাংলাদেশের কমন। এই জিনিসটা একটু জানবেন যে হচ্ছে ইনসেক্টিসাইডটা হচ্ছে বাংলাদেশ ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে। আরেকটা হচ্ছে ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন। যেহেতু হচ্ছে আমাদের সয়েল নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখন, তাহলে এই কোশ্চেনটা সম্পর্কে একটু ধারণা রাখবেন যে ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন কিভাবে হচ্ছে সেটা ক্যালকুলেশন করে। এই জিনিসটা জাস্ট সংজ্ঞাটা একটু, যদি সংজ্ঞা না সূত্রটা জাস্ট একটু মানে দেখে যাবেন আর কি, যদি জিজ্ঞাসা করে যাতে বলতে পারেন আর কি। তারপরে ছোট্ট একটা কোশ্চেন মানে অনেক ক্ষেত্রে করে, যে সব ক্ষেত্রে যেমন অ্যান্টোমোলজির জনককে, প্লান্ট প্যাথোলজির জনককে, সেই ক্ষেত্রে সয়েল সায়েন্সের জনককে, এটাও যদি জিজ্ঞাসা করতে পারো সেটা একটু জানানো উচিত। আর এটা হচ্ছে বেনিফিশিয়াল এলিমেন্টস। আমরা জানি যে নিউট্রিয়েন্টের দুইটা ক্যাটাগরি আছে, ম্যাক্রো এবং মাইক্রো, এবং এই দুইটার সাথে পিএইচ ওতপ্রোতভাবে জড়িত। যে পিএইচ এর পরিবর্তনের সাথে সাথে আমরা এই কি বলে ম্যাক্রো এবং মাইক্রো কি ধরনের পরিবর্তন হয়, এবং সেই সাথে আমাদের হচ্ছে ক্রিটিক্যাল যে নিউট্রিয়েন্টের যে ক্রিটিক্যাল লিমিট আছে, এই ক্রিটিক্যাল লিমিটটা সম্পর্কে একটু ধারণা নেবেন। ক্রিটিক্যাল লিমিটটা সিম্পলি যদি বলি একটু, সেটা হচ্ছে এটা হচ্ছে নিউট্রিয়েন্টের এমন একটা অবস্থা, যে অবস্থার নিচে যদি যায় বা কম যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে সেখানে আমার যে প্লান্ট রয়েছে সেটা হচ্ছে তার ডেফিসিয়েন্সি সিমটমটা শো করবে। যখন এটা শো করবে এবং ওই সময়ে যদি আপনি এটার মধ্যে সার বা ফার্টিলাইজার যেটা দেন যদি, তাহলে সে ইকোনমিক্যালি রেসপন্স করবে, অর্থাৎ আপনার ওই সার দেওয়ার ফলে গাছের গ্রোথটা বেড়ে যাবে এবং সে ভালো ফলন দিবে। তাহলে এই যে একটা রিলেশন, যে হচ্ছে প্রথম ছিল কি, যদি আমার এই পরিমাণে যে কম থাকে, তাহলে এটা হচ্ছে আমার প্লান্ট হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটমটা শো করবে। আর এই ডেফিসিয়েন্সি সিমটম শো করার ফলে যদি আপনি শো করার টাইমে যদি আপনি ফার্টিলাইজারটা দিতে পারেন, তাহলে সে ইকোনমিক্যালি রেসপন্স করবে। এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল লিমিট। এবং হচ্ছে এই আরেকটা জিনিস হচ্ছে যে সয়েল ক্রিটিক্যাল লিমিটে যে তিনটা ক্রাইটেরিয়া রয়েছে, যে কোন কোন মানে নিউট্রিয়েন্টের যে তিনটা ক্রাইটেরিয়া রয়েছে, তিনটা ক্রাইটেরিয়া সম্পর্কে একটু জানবেন। যে এসেনশিয়াল প্লান্ট নিউট্রিয়েন্ট, এইটা যে তিনটা ক্রাইটেরিয়া, কোন কোন তিনটা ক্রাইটেরিয়া থাকে যেটা আপনারা জানেন। একটা ছাড়া একটা লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না, তারপর গ্রোথ হয় না, একটার অভাব আরেকটা দিয়ে পূরণ হয় না। এই জিনিসটা একটু জেনে নিবেন, যে কোশ্চেনটা করতে পারে। তারপরে বেনিফিশিয়াল এলিমেন্টস, যেটা হচ্ছে এসেনশিয়াল প্লান্ট নিউট্রিয়েন্টস, যেমন হচ্ছে এটা লাগবে, এটা ছাড়া লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না। কিন্তু হচ্ছে বেনিফিশিয়াল এলিমেন্টটা হচ্ছে এমন না, এটা যদি না হয় তাহলে আপনার লাইফ সাইকেল কমপ্লিট হবে, কিন্তু এটা যদি থাকে কিন্তু লাইফ সাইকেল হ্যাম্পার হবে না, কিন্তু এটা আপনার লাইফ সাইকেলটাকে বা হচ্ছে গ্রোথটাকে প্রমোট করবে, মানে বৃদ্ধি করতে পারবে, বা এটাকে হচ্ছে কি বলবে ইনফ্লুয়েন্স করতে পারবে। সেটা হচ্ছে আমার কি বলে বেনিফিশিয়াল এলিমেন্ট। এবং যদি দুই একটা বেনিফিশিয়াল এলিমেন্টের নাম জানতে চাই তাহলে সেটা বলে দিবেন, সিলিকন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সেলিনিয়াম ইত্যাদি। আর একটা জিনিস, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে একটু ধারণা রাখবেন। এটা সবার জন্যই, কারণ এটা আসলে কমন একটা জিনিস, যে সয়েলের সাথে ব্যাকটেরিয়া ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এবং উদাহরণ, যে গ্রাম পজিটিভের একটা বা দুইটা উদাহরণ, গ্রাম নেগেটিভের একটা বা দুইটা উদাহরণ। গ্রাম পজিটিভ যদি বলি স্টেপ্টোকোক্কাস, স্টেপাইলোকোক্কাস, আর নেগেটিভ রয়েছে ইকোলাই এবং স্যালমোনেলা। আরেকটা জিনিস একটু জানো, যে সয়েল ফার্টিলিটি এবং সয়েল প্রোডাক্টিভিটি, এগুলো সিম্পল টার্ম, কিন্তু আমি এই সিম্পল কথাগুলি বলতেছি কারণ হচ্ছে আপনার ভাইবা বোর্ডে কিন্তু হচ্ছে সয়েল এক্সপার্ট না থাকার সম্ভাবনাই 99%। কারণ কোনো সিরিজও কিন্তু ভাইবা বোর্ডে থাকে না, সব ডাইরেক্টর লেভেলের ওনারা ভাইবা বোর্ডে থাকেন। তাহলে সেক্ষেত্রে আপনারা ওই মানে ডিপ থেকে ওনারা কোশ্চেন তেমন করতে পারবে না, ওনারা সিম্পল টার্মগুলি থেকেই কোশ্চেন করবে যদি থাকে। তাহলে সয়েল ফার্টিলিটি এবং সয়েল প্রোডাক্টিভিটি, যেমন আমাকে অন্য একটা ভাইবাতে জিজ্ঞাসা করছিল, যে যেমন আমরা সয়েল ফার্টিলিটি সম্পর্কে আমরা জানি, প্রোডাক্টিভিটি সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাকে একটা কোশ্চেন করছে, ইজ অল মানে হচ্ছে ফার্টাইল সয়েল ইজ প্রোডাক্টিভ, মানে জিজ্ঞাসা করছে, যেটা আমি জানতে চাইছে যে যদি সয়েলটা আমার হচ্ছে ফার্টাইল হয় তাহলে সেটা কি প্রোডাক্টিভ হবে কিনা। তা আমি যদি আগে একটু ডেফিনেশনটা যদি দিই, সয়েল ফার্টিলিটি হচ্ছে নিউট্রিয়েন্ট সাপ্লাইং ক্যাপাসিটি অফ সয়েল, মানে একটা মাটির নিউট্রিয়েন্ট সাপ্লাইং যে ক্যাপাসিটি রয়েছে বা এবিলিটি রয়েছে সেটা হচ্ছে সয়েল ফার্টিলিটি। আর প্রোডাক্টিভিটি হচ্ছে সয়েলের এবিলিটি, দ্য এবিলিটি অফ সয়েল টু প্রডিউস ক্রপ বা প্রোডাকশন অফ ক্রপ, মানে আমার ক্রপটা উৎপাদন করতে আমার হচ্ছে আহ, কি বলে
যে পরিমাণ সামর্থ্য আছে কিনা মাটির, সেটা হচ্ছে আমার প্রোডাক্টিভিটি। তাইলে এখন আমরা যদি বলি, উনি মূলত যেটা জানতে চাইছেন যে মূলত হচ্ছে অল ফার্টাইল সয়েল ইজ নট প্রোডাক্টিভ বাট অল প্রোডাক্টিভ সয়েল আর ফার্টাইল। এটার মানেটা হচ্ছে আমার তো জমিতে, আমি তো বললাম নিউট্রিয়েন্ট সাপ্লাইং ক্যাপাসিটি, হ্যাঁ আমার জমিতে নিউট্রিয়েন্ট সাপ্লাইং ক্যাপাসিটি আছে, কিন্তু আমি জমিতে কোনো ফসল ফলালাম না, তাহলে সেটা তো প্রোডাক্টিভ হবে না। কিন্তু আমার জমিতে যদি ফসল ফলে তাহলে আমি কিন্তু বলতে পারি সেটা কিন্তু প্রোডাক্টিভ। কেন প্রোডাক্টিভ? কারণ হচ্ছে যদি আমার প্রোডাক্টিভ মানে সরি, প্রোডাক্টিভ সয়েল অলওয়েজ ফার্টাইল। কেন হচ্ছে, যদি আমি যদি ফসল ফলাই, ফসলটা যদি ফলে যায়, সেখানে যদি ফার্টাইল না হইতো তাহলে তো আমার প্রোডাকশন হতো না। এই জন্য বলে যে অল ফার্টাইল সয়েল ইজ নট প্রোডাক্টিভ বাট অল প্রোডাক্টিভ সয়েল ইজ ফার্টাইল। এই কোশ্চেনটা মূলত উনি আমাকে জানতে চাইছিলেন আর কি। এই জন্য সয়েল ফার্টিলিটি আর প্রোডাক্টিভিটি সম্পর্কে একটু জানবেন। তো বললাম ক্রিটিক্যাল লিমিট। তো এই জিনিসগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানেন। আর আরেকটা আছে যে আমার হচ্ছে কি বলে এটারে, মিনারেলাইজেশন এবং হচ্ছে আরেকটা হচ্ছে কি ইমোবিলাইজেশন। সয়েল মিনারেলাইজেশন এবং ইমোবিলাইজেশন একটা আরেকটার বিপরীত। একটা হচ্ছে অর্গানিক থেকে ইনঅর্গানিকে কনভার্ট করে, আর একটা হচ্ছে ইনঅর্গানিক থেকে অর্গানিকে কনভার্ট করে। তো এই দুইটা টার্ম অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে, যেমন আমাদের সয়েলের মধ্যে একমাত্র নাইট্রোজেনাস ফার্টিলাইজার যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের কোনো কি নেই, মানে হচ্ছে মিনারেল নাই, মাটিতে ওটার কোনো মিনারেল পাওয়া যায় না। ওটা আর্টিফিশিয়ালি দেওয়া হয় এবং এটা মাটিতে জমে কোনো মানে মিনারেল আকারে থাকে না। ওটা জাস্ট যতটুকু দিবে হয় গাছ নিবে, বাকিটুকু হয়তো ভোলাটিলাইজেশন লবণে যাবে অথবা নিচে চলে যাবে, কিন্তু ওটা জমে কোনো হচ্ছে বা এখান থেকে কোনো আকরিক তৈরি হবে না। কিন্তু অন্য যে ফার্টিলাইজার মানে আমাদের ফার্টিলাইজার গুলো রয়েছে, আমি যদি পটাশিয়াম বলি, আমি যদি হচ্ছে এখানে কি বলে আর কি আছে, টিএসপি, এমওপি, সালফার, যেই ফার্টিলাইজার গুলো কথাগুলো না, এদের কিন্তু আকরিক বা হচ্ছে মিনারেল রয়েছে। তাইলে আমার এই মিনারেল থেকে যখন আমি সয়েলে ফার্টিলাইজার দিব না, তখন হচ্ছে ওই মিনারেল গুলো থেকেই কিন্তু আমার যে নিউট্রিয়েন্টটা এখানে আসে। তাহলে কোন প্রক্রিয়ায় আসে এটা যেহেতু, একটা হচ্ছে মিনারেলাইজেশন আর একটা হচ্ছে ইমোবিলাইজেশন, এই জন্য এই দুটো টার্ম সম্পর্কে একটু ভালোভাবে জানবেন। আর একটা হচ্ছে সিএন রেশিও। সিএন রেশিও এটা সবার জন্য, যে আমরা জানি সিএন রেশিওটা কেন গুরুত্বপূর্ণ আমাদের সয়েলের জন্য। যে যখন সিএন রেশিওটার উপরে নির্ভর করে আমাদের মানে কি বলে যে এটা হচ্ছে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো মানে পচনের ধরন বা এগুলো কখন পচে যাবে বা কখন বাড়বে কমবে, এটা মূলত সিএন রেশিওর উপরে নির্ভর করে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সম্পর্কে আশা করি ধারণা রাখবেন। আর হচ্ছে বা নাইট্রোজেন ফিক্সেশন, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন আর হচ্ছে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্সেশন, এই দুইটা টার্ম সম্পর্কে একটু জানবেন। তা আশা করি এই যে যেই টার্মিনোলজি গুলো সম্পর্কে বললাম, এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে ধারণা নিয়ে যান ওভারঅল সবাই, এর বাইরে যদি কপাল আপনার খারাপ হয় তাহলে হয়তো কোশ্চেন করতে পারে। কারণ আমি তো প্রথমেই বলছি যে হচ্ছে আপনার ভাইবা পড়তে হচ্ছে আসলে অনেকটা লাখ কপালের ব্যাপার। যে অনেকে অনেক ভালো প্রস্তুতি নেওয়ার পরও ভাইবা বোর্ডে গিয়ে হচ্ছে এমন প্রশ্নের সম্মুখীন হয় যেটা হচ্ছে সে আনসার করতে পারে না। আবার অনেকে আছে এভারেজ ভাইবা নিয়ে যাওয়ার পরেও মানে কোশ্চেনটুকু এমন সহজ কোশ্চেন করে যে সে সেরে যায়। এই জন্য বললাম যতটুকু আপনার হচ্ছে প্রস্তুতিটা ভালোভাবেই নেন। আর এই যেই টার্মিনোলজি বা যেই হচ্ছে আহ, কি বলে সিলেবাসের যেই জিনিসগুলো সম্পর্কে বললাম, এই জিনিসগুলো সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিয়ে যান। আর ওভারঅল সব সাবজেক্ট সম্পর্কে বেসিক জিনিসগুলো সম্পর্কে জানবেন। আর সয়েলের মধ্যে এই জিনিসগুলো আপনি একটু ভালোভাবে জেনে যান। আর যারা সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তারা হচ্ছে সয়েল ওয়াটারটা একটু ভালো করে পড়বেন। আমি আবারও বলি, সয়েল ওয়াটার যে ম্যাক্রোপোর, মাইক্রোপোর, তারপর হচ্ছে মানে আমার এখানে হচ্ছে সয়েলের যে ক্লাসিফিকেশন রয়েছে, তারপর হচ্ছে কনস্ট্যান্ট গুলো রয়েছে, এবং ফিল্ড ক্যাপাসিটি যে রয়েছে, এবং ফিল্ড ক্যাপাসিটিতে আমার ম্যাক্রোপোর ফিল আপ থাকে না মাইক্রোপোর ফিল আপ থাকে, আমার স্যাচুরেশন কন্ডিশন কি, আমার তারপর হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি কি। স্যাচুরেশনে হলে আমার হচ্ছে সয়েলটা কতটুকু ওয়াটার দ্বারা ফিল আপ থাকে, আর হচ্ছে আমার কি বলে ওয়াটার টেনশনটা কত থাকে, এবং আমার ফিল্ড ক্যাপাসিটিতে টেনশন কেমন থাকে, আর ক্যাপিলারি এভিলেবল এবং আনএভিলেবল, এই দুইটা টার্ম সম্পর্কে পড়বেন। এই দুইটা কেন হচ্ছে আমাদের, যে দুইটা ক্যাপিলারি এভিলেবল এবং ক্যাপিলারি আনএভিলেবল, এটা কেন আমাদের হচ্ছে গাছ নিতে পারে না, এটা সম্পর্কে যদি একটু বলি, এটা হচ্ছে মূলত এটা এমন একটা, জি কেউ কিছু বলছেন মনে হয়। না, কেউ কিছু বলেন নাই, কন্টিনিউ করেন।
আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে সয়েল ওয়াটারের এই ক্যাপিলারি এভেলেবল এবং ক্যাপিলারি আনএভেলেবল এই দুইটা টার্ম সম্পর্কে একটু ভালোভাবে জানবেন। এবং হচ্ছে এখানে বলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে শ্যালো রুটের যে প্রোব গুলো রয়েছে, যেটা শ্যালো রুটের প্রোব হচ্ছে 0 to 15%। ওই 0 to 15% রুট ডেপথের মধ্যে যদি থাকে এরা হচ্ছে এই ক্যাপিলারি ওয়াটারটা নিতে পারে না। কিন্তু যদি এর চেয়ে ডিপ রুটেড হয় তাহলে তারা কিছু অংশ পানি নিতে পারে। এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবেন। আর কখন হচ্ছে আমার এই যে ওয়াটার টেনশনটা কত মধ্যে চলে গেলে আমি যদি এরপরে পানিও দিই লাভ নাই, সেটা হচ্ছে উইল্টিং পয়েন্টে চলে যাবে। এই জিনিসগুলো একটু যারা সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন এই জিনিসগুলো একটু ভালোভাবে জানবেন। তারপর হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে সয়েল প্রোফাইল, অর্গানিক ম্যাটার, টেক্সচার স্ট্রাকচার, এই জিনিসগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন। আশা করি আপনাদের ভাইবা ভালো হবে। সজীব ভাই, আমি তাহলে শেষ করে দিই নাকি? হ্যাঁ কারো ঠিক যদি আছে। কোনো কোয়ারি না থাকে আর কি। হ্যাঁ আমি এখন ওটাই জিজ্ঞাসা করতেছিলাম, এখন আমাদের হচ্ছে মানে যারা হচ্ছে পার্টিসিপেন্ট তাদের মধ্যে থেকে যদি কোনো কিছু কোয়েরি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, আরো কোনো কিছু জানা থাকলে করতে পারেন। আচ্ছা, একজন হচ্ছে এক্সটেনশনে এমএস করে ওয়ান ফ্রম রিসার্চ ডিভিশনের সম্পর্কে কোশ্চেন করতে পারে এক্সটেনশনে যারা। আহ, আপনি মনে হয় এই বুঝি যে নাই। চ্যাট চ্যাট দেখতে পাচ্ছেন কিনা, চ্যাট দেখতে পেলে একটু ওইটা দেখে বলতে পারেন। একজন হচ্ছে যে এক্সটেনশনে এমএস করছে, এখন আচ্ছা, এক্সটেনশনে এমএস করে আসলে উনাকে কি ধরতে পারে, বা ওই যে উনি বলতেছিলেন যে অন ফ্রম রিসার্চ ডিভিশন যেটা আমরা ওএফআরডি যেটা বলি সাধারণত, আচ্ছা। ওই এইটাতে পার্টিটা মনে হয়। হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলি যে ওই পার্টিটা হচ্ছে কৃষি গবেষণার বলা চলে অনেকটা দির একটা অংশ। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এক্সটেনশনে যারা যে কাজটুকু করে আহ, তার ম্যাক্সিমাম কাজটুকু হচ্ছে কৃষি গবেষণার ওই মানে ওই এক্সটেনশনের অংশটুকু করে হচ্ছে আমাদের ওই পার্টি। মূলত ওই পার্টি যেই কাজটা করে এরা, যেমন আমাদের নতুন নতুন যে টেকনোলজি নতুন ডেভেলপ হয়, সেই টেকনোলজি গুলোকে আমরা আবিষ্কার বা নতুন ডেভেলপ করার পরে সেগুলো সরাসরি কৃষকের মাঠে চলে যায় না, বা এগুলো দিয়ে দেয় না ফিল্ডে এক্সটেনশনের হাতে। এটা মূলত হচ্ছে ভ্যালিডেশন হয়, অ্যাডাপটিভ ট্রায়াল হয়। অর্থাৎ আমার যেই নতুন টেকনোলজিটা ডেভেলপ হলো এই টেকনোলজিটা কি আমার পুরো বাংলাদেশের বিভিন্ন এইজেড লোকেশনের ট্রায়াল দেওয়া হয়। এই ট্রায়াল দেওয়ার ফলে সেখান থেকে কিরকম রেসপন্স আসে সেটার উপর ভিত্তি করে আমার হচ্ছে ওই অঞ্চলের জন্য এটা রিকমেন্ড করা হয়। যেমন যেই কোনো, যেমন হচ্ছে আলুর একটা জাত যদি আবিষ্কার করে, ওই আলুর জাতটা পুরো বাংলাদেশের জন্য না, যেমন স্যালানিটি এরিয়ার জন্য এটা নিয়ে স্পেসিফিক জাত আছে, আবার হচ্ছে আমার হাওড়া এলাকার জন্য স্পেসিফিক জাত আছে। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আগে মানে কি বলে ফাইন টিউনিং করে করার পরে সেটা হচ্ছে হেড অফিস থেকে সেটা হচ্ছে নির্ধারণ করে যে কোন অঞ্চলের জন্য কোনটা ভালো হবে। আর এই কাজটুকু ওয়েফারি খুব ভালোভাবে করে যে তার রিজিওনাল ট্রায়াল, ইল ট্রায়াল এবং হচ্ছে সেই সাথে হচ্ছে যে অ্যাডাপটিভ ট্রায়াল গুলো। আর সবচেয়ে বড় যে কাজটা তারা করে সেটা হচ্ছে আমাদের নতুন যে টেকনোলজি গুলো হচ্ছে কৃষি গবেষণা থেকে ডেভেলপ হয়, ওই টেকনোলজি গুলো কৃষকের মাঝে সবার প্রথমে কিন্তু আমরা এই ওয়েফারি নিয়ে যাই, কৃষকের মাঝে পৌঁছে দিই। মানে কৃষকের কারণ একটা টেকনোলজি ডেভেলপ হওয়ার পরে সেই টেকনোলজিটা কিন্তু কৃষকের মাঠে যায় না। বাংলাদেশে এমন অনেক ভ্যারাইটি বা টেকনোলজি আছে যেগুলো আবিষ্কার বা ডেভেলপ করার পরে যেটা হয় সেটা কৃষকের মাঠে আর যায় না, ওটা ওই মুখে মুখে আর কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। যেমন এরকম অনেক ইউনিভার্সিটি বা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউটেরও এমন অনেক ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে কৃষকের কাছে কাছে আর যায় না, এটা কাগজে কলমে সীমাবদ্ধ। আর ভালো যে টেকনোলজি গুলো রয়েছে, যেমন এখন বর্তমানে কৃষি গবেষণার যেই ভেজিটেবল সেকশনের মধ্যে সবচেয়ে যে ভালো যে জাতটা রয়েছে বাড়ি বেগুন 12। আপনি এই বাড়ি বেগুন 12 সম্পর্কে অনেক কিছু জেনে থাকবেন, যে এটা অনেকটা লাউয়ের মতো হয়, একটা 1 কেজির উপরে হয়, একটা বেগুন যে 1 কেজির উপরে হয়। তো এই জিনিসটা হচ্ছে কৃষকের করতে চায় না, বা হচ্ছে কৃষকের কাছে প্রথমে নিলে ওরা নিতে চায় না। তো এইটা ওদের কাছে নেওয়ার পরে ওদেরকে যেই এক্সটেনশন যেই কাজটুকু করে, প্রথমে ডেমনস্ট্রেশন করে বা আমরা যেটাকে বলি হচ্ছে পাইলট প্রোডাকশন করি আমরা। প্রোডাকশন করে কৃষকদের দেখাই মাঠ দিবস ফিল্ড দিবসের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি, এবং তারা দেখে যে পাশাপাশি তাদের জাত এবং যে নতুন অন্য ডেভেলপ যে জাতটা রয়েছে এই দুইটা জাত পাশাপাশি জমিতে একই ট্রিটমেন্টে করা হয়। এবং করার পরে তাদেরকে দেখানো হয় তারা এক্সিস্টিং যে ভ্যারাইটিটা রয়েছে তারা যেটা করতেছে এবং নতুন যে পাটটা নতুন যেটা আবিষ্কার করা হয়েছে এটার ফলাফল, এই দুইটা যখন হচ্ছে পাশাপাশি কৃষকদের দেখানো হয় তখন তারা উদ্বুদ্ধ হয়ে পরবর্তী সিজনে তারা এখানে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং হচ্ছে বৃহৎ আকারে হচ্ছে এটা করে।
তো এই এক্সটেনশনের কাজটুকু মানে ওয়েফারটি এই কাজটুকু করে থাকে। তো যে হচ্ছে এক্সটেনশনে রয়েছেন বা এক্সট্রা এমএস করছেন, তা আপনার এই ওয়েফারটি রিলেটেড যদি কোশ্চেন করে আপনি এই জিনিসগুলি আপনি স্পেসিফিক ভাবে বলতে পারেন যে বিআরআই ডেভেলপ টেকনোলজি গুলোকে কৃষকের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে ওয়েফারটির কাজ, যেটা এক্সটেনশনের মাধ্যমে হয়। কারণ এক্সটেন্ড মানে কি, এক্সটেন্ড করা বা হচ্ছে ছড়িয়ে দেওয়া। আমরা যেটা করলাম, আমি একটা জিনিস আবিষ্কার করলাম, আমি যদি এটা নিয়ে কাগজে কলমে বসে থাকি, আমার দেশ ও জাতি তো উন্নত হবে না বা দেশ ও জাতির কাজে আসবে না। দেশ ও জাতির কাজে লাগতে হলে আগে কৃষকের কাছে নিতে হবে, আর এই কাজটাই সবচেয়ে কঠিন। যে আমাদের দেশের কৃষকের সাথে ডিল করাটাই হচ্ছে মনে হয়, আমার কাছে মনে হয় এই সবচেয়ে কঠিন কাজ। কারণ আপনি চাইলেও কৃষককে তার এইম থেকে সরাতে পারবেন না। আমাদের দেশের ট্রেডিশনাল যে প্র্যাকটিস রয়েছে, সেই ট্রেডিশনাল প্র্যাকটিস থেকে আপনি তাদেরকে সরাতে পারবেন না, একটু কঠিন। আর এটার জন্যই ওই যে মাঠ দিবস, ফিল্ড দিবস যেটা বলি আমরা, ডেমনস্ট্রেশনের কথা বলি আমরা, এই জিনিসগুলো করে তাদেরকে চাক্ষুষ যখন দেখে ইলটা তাদের কাছে আহ, মানে লোক বল ডেকে এনে মানে স্টেজ করে গেস্ট নিয়ে দুইটা ফলাফল তাদেরকে নিয়ে ফসল কর্তন করে ফলাফল দেখানো হয় এবং তাদেরকে সম্মানীয় দেওয়া হয়, তখন হচ্ছে তারা, তখন ওই জিনিসগুলো সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নেয় আর কি। ধারণা নেওয়ার পরে পরে তারা অ্যাকসেপ্ট করে। আর আমি যদি একটু 2 মিনিটের একটা কথা বলি, যে উনি বাড়ি বেগুন বারোই এই সিজনে, গত যে সিজনটা যা গেছে এই সিজনে, এই আমার এই ওয়েভারের অফিস থেকে এখানে সাঁওতা নামে একটা গ্রাম আছে, এই কুষ্টিয়ার সাঁওতা গ্রামে আমরা একটা ডেমনস্ট্রেশন দিয়েছিলাম। তো সেখানে হচ্ছে বাড়ি বেগুন 12 আমরা মানে বীজ দিয়ে এবং সাপোর্ট টাপোর্ট সবই দেওয়ার কথা আমরা বলেছি। তো ওনাকে আমরা যে বীজ দিয়েছি, উনি এটাতে থেকে চারা গজাইছে। চারা করার পরে সে হচ্ছে এটা 1 বিঘা জমিতে লাগানোর কথা, উনি 1 বিঘা জমিতেই লাগাইছে। কিন্তু আমরা তো বুঝতে পারিনি, আমরা তো জানি যে বাড়ি বেগুন 12 দিয়েছি, ওটাই উনি লাগিয়েছে। পরবর্তীতে যেটা করছে, আমরা যখন হচ্ছে ভেজিটেটিভ স্টেজে গিয়ে এবং ফ্লাওয়ারিং রিপ্রোডাক্টিভ স্টেজে যখন যাই, ফ্রুটিং স্টেজে গিয়ে আমরা দেখি যে আমাদের যেই বেগুন আর উনি যেই বেগুন লাগাইছে দুইটা বিস্তর ফারাক। অর্থাৎ উনি আমাদের দেওয়া বেগুন লাগাইছে মাত্র 8 সারি, মানে জমির একটা কোনায়। আর বাকি পুরা জমির মধ্যে উনি হচ্ছে লোকাল বা হচ্ছে আগে যে জাত রয়েছে ওই জাতটা লাগাইছে। ওনাকে যখন কোশ্চেন করা হলো যে আপনি এই কাজ কেন করলেন, তখন উনি, বুঝতে পারলাম যে উনি আসলে বিশ্বাস করতে পারে না আমাদের জাতটা যে ভালো, এটা উনি বিশ্বাস করতে পারে না। এই জন্য চালাকি করে যে আমাদের তো অল্প একটু করছে আর বাকিটুকু পুরা জমি করছে। আল্লাহর কি মানে এই অবস্থা! আমরা যতটুকু বীজ আমাদের যতটুকু দিয়েছিলাম, যতটুকু অনেক চাষ করছে, ওটাতে হিউজ ফলন হয়েছে আর বাকি অংশের অবস্থা খুবই খারাপ। পরবর্তীতে আমাদের অফিস থেকে একটা সাপোর্ট দেওয়ার কথা, শুধু ওনার এই চালাকির কারণে আমরা ওই সাপোর্টটা কিন্তু ওনাকে দিইনি। তাহলে দেখেন কৃষক নিজে কতটুক মানে নিজেকে পণ্ডিত মনে করে, যে ওনাকে রিসার্চ ইনস্টিটিউট থেকে দেওয়া হলো একটা, কিন্তু সে এটা না নিয়ে অন্য একটা নিয়ে চলে গেল। এরকম আর কি, এই জন্য বললাম কৃষকের সাথে ডিল করা অনেক কঠিন। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে হর্টিকালচার থেকে কি কি পড়তে হবে। হর্টিকালচার, যে হর্টিকালচার আপনি যদি ডিসিপ্লিন হর্টিকালচারে হয়ে থাকেন, তাহলে হর্টিকালচারের বেসিক টার্মিনোলজি বা বেসিক জিনিসগুলো সম্পর্কে, কারণ হর্টিকালচার একটা বৃহৎ। ও আরেকটা, আপনি একটা ভালো কোশ্চেন করছেন, এটার জন্য আমি একটা জিনিস মনে করে দিই। যদি ডাইরেক্টর, বর্তমানে ডাইরেক্টর এসএস থাকেন, যে হচ্ছে আমাদের ম্যাডাম যদি থাকে, এই অ্যাসেস যদি থাকে, তাহলে নিশ্চিত থাকেন যে আপনি হর্টিকালচার ওনার যে ডিসিপ্লিনে থাকেন না কেন, একটা সাইন্টিফিক নেম আপনাকে ধরবে, কমন একটা সাইন্টিফিক নেম আপনাকে জিজ্ঞাসা করবে। হোক মানে কমন জিনিস, ওটা আনকমন না। তাহলে ওই সাইন্টিফিক নেমগুলো একটু ধারণা নিয়ে যাবেন, কারণ উনি সবাইকে একটা সাইন্টিফিক নেম ধরেই, উনি যদি ভাইবা বোর্ডে থাকে, আর ওনার ভাইবা বোর্ডে থাকার সম্ভাবনা 99%। আর হর্টিকালচার থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে যে বৃহৎ, আসলে হর্টিকালচার পার্টটা অনেক বড়। যে আপনি এখান থেকে জিনিস, ট্রেনিং ট্রুনিং জিনিস আছে হর্টিকালচার। আর কমন একটা জিনিস আমার মনে হয়েছে বলে দিই, যে আলু যে জিনিসটা আছে পটেটো, এই পটেটোটা অ্যাগ্রোনমি দাবি করে, অ্যাগ্রোনমি হর্টিকালচার দাবি করে হর্টিকালচারের। তো এই এই জিনিসটা হচ্ছে একটু ক্লিয়ার হয়ে যাবে যদি কোশ্চেনটা করে, যাতে বলতে পারেন আর কি, মানে টেকনিক্যালি ওদেরকে হ্যান্ডেল করে আসবেন আর কি, এই ধরনের কোশ্চেন যদি করে আর কি। আর হর্টিকালচারের আসলে আপনি যদি হর্টিকালচার থেকে পড়েন, তো সেটা হচ্ছে আপনার ভেজিটেবল, ফ্রুটস, তারপর আপনার যেটা বলে ফ্লাওয়ার, এই সবগুলো মানে বেসিক জিনিসগুলো একটু দেখে যান। আমার আসলে ওইরকম এখন বলতে পারবো না, তো অনেকদিন হর্টিকালচারের বাইরে, এই ধারণা আমি দিতে পারবো না সঠিক। তো হর্টিকালচার যেহেতু সজীব ভাই আছে, সজীব ভাই যেহেতু বইয়ের সাথে যুক্ত আছেন, বই লেখেন, তো উনি হচ্ছে এই সম্পর্কে একটু ভালোভাবে আপনাকে বলতে পারবেন আর কি। আহ, ধন্যবাদ। মানে হচ্ছে যে আসলে হর্টিকালচার, যদি আমি চিন্তা করি, বাড়ির বেশিরভাগ ক্রপই দেখা যাচ্ছে যে হর্টিকালচার রিলেটেড। আর দেখা যাচ্ছে যে বাড়ির ভ্যারাইটি থেকে শুরু করে ডিজিজ এগুলো আমরা এর আগেও ক্লাসে পড়াইছি। তারপরে চিন্তা আছে যে আমরা হর্টিকালচারের পাঠ্যক্রমগুলো দেখবো, আর এগুলো হচ্ছে কমন। আসলে আপনি যে ভ্যারাইটি কোন, আপনি যেমন বাড়ি বেগুন 12 কথা বললেন, যেটা 1 কেজি ওজনের,
তো এই জিনিসটা জানা কিন্তু সবারই। যেই রিসার্চ ইনস্টিটিউটে যাবে সেই রিসার্চ ইনস্টিটিউটের মেজর মেজর যেগুলো বা ভালো ভালো ভ্যারাইটি গুলো সম্পর্কে অবশ্যই সবার ধারণা থাকতে হবে এবং কনসেপ্টটা নিয়ে যাওয়া লাগবে। এটা মানে হর্টিকালচার হোক আর বা অন্য ডিসিপ্লিনেরই হোক, এটা আমি চেষ্টা করব কভার করার। আহ এই যে আরেকজন কি বলছে, হর্টিকালচারের একজন আচ্ছা, আমি এটা চেষ্টা করব যদি পাওয়া যায় ইনশাল্লাহ। হর্টিকালচারের ব্যাপারটা হচ্ছে আপনার যে সজীব ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে এগ্রিকালচারে মানে কৃষি গবেষণার ম্যাক্সিমাম জিনিসই হর্টিকালচারের। যেহেতু রাইস আমাদের আলাদা, আমাদের গম ভুট্টা আলাদা হয়ে গেছেন, সেগুলো আলাদা রিসার্চ ইনস্টিটিউট। তাহলে বাকি যে জিনিসগুলো থাকে, আমরা ফুল বলি, ফল বলি, সবজি বলি, সবই কিন্তু হচ্ছে কি আমার হর্টিকালচারে। তাহলে ওই যেটা বললেন, এই একটা জিনিস আপনি ভালোভাবে ধারণা নিতে পারেন, সেটা হচ্ছে আমাদের বর্তমানে প্রমিনেন্ট হর্টিকালচার যে ভ্যারাইটি গুলো রয়েছে, যেগুলো আমাদের বর্তমানে ফিল্ডের মধ্যে রয়েছে, এই সেই জিনিসগুলো। কারণ আপনাদের এবার কৃষি গবেষণার যে কোশ্চেনটা হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু অনেক স্পেসিফিক জিনিস আপনাদেরকে জানতে চেয়েছে, এবং আপনারা সেই কোশ্চেনগুলো জেনে এখানে আসছেন। তো আশা করি সামনে এই জিনিসগুলো জেনে যাবেন, ভাইবা করে এই জিনিসগুলো ধরতে পারেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যে বর্তমানে চলমান যে ইস্যুগুলো রয়েছে, ইস্যুগুলো সম্পর্কে একটু জানবেন। যে কৃষি গবেষণার কিছু চলমান ইস্যু, যে নারকেলের একটা রোগ আছে, পোকা নতুন নতুন ভাবে এখন আসছে, এটা সম্পর্কে জানবেন। এবং এটা কৃষি গবেষণার ডিজি মহোদয় যে এন্টোমোলজিস্ট, উনি ধরতে পারেন। আর এন্টোমোলজি যেহেতু ডিজি যেহেতু এন্টোমোলজিস্ট, তো এই এন্টোমোলজিস্ট উনি কিন্তু ভালো মানে কোশ্চেন করবেই। আর এন্টোমোলজির বেসিক, আপনি যদি এন্টোমোলজি ডিসিপ্লিন নাও হয়, আপনি এন্টোমোলজির বেসিক জিনিসগুলো সম্পর্কে জেনে যাবেন। বিশেষ করে যে ইনভেসিভ পেস্টের কথা বললাম বর্তমানে, মানে যেটা হচ্ছে কি বলে এটাকে, মানে মানে ফসলের জন্য সবচেয়ে ক্ষতিকর যে যে পোকাগুলো রয়েছে বর্তমানে, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা নেবেন। একজন জানতেছেন ডাইরেক্টর অ্যাসেস, মানে হচ্ছে ডাইরেক্টর সাপোর্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিস। মানে এটা হচ্ছে বাড়ি দিদি পরে যার পোস্ট, সেটা হচ্ছে অ্যাসেস, সাপোর্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিস। আরেকজনে জানতে চাইছেন হচ্ছে নারিকেলের যে ডিজিজটা, এটা আমার এই মুহূর্তে মনে নাই। এটা আমি হচ্ছে সজীব সজীব ভাই হয়তো জানবেন, বা অথবা আমি সজীব ভাইকে জানিয়ে দিব, আপনাদের পরবর্তী ক্লাসে সজীব ভাই আপনাকে বলে দিবে। নারিকেলের একটা ডিজিজ না, আমার কাছে মনে হয় একটা পোকা আছে নারিকেলের এখন, যেটা হচ্ছে, যেটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে আর কি। সাদামাছি। তারপরে সাদামাছি সাদা, যেটা, এই যে এই না যে এখনো রবার্ট বলছে যে হোয়াইট রোগাস ফ্লাই। ফ্লাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে যে বলছে এটাই ঠিক আছে, রোগাস হোয়াইট ফ্লাই এই জিনিসটা মানে দিদির খুব পছন্দের একটা জিনিস। উনি আমাদের বিভিন্ন ট্রেনিং এটা নিয়ে অনেক কথাবার্তা বলে। তো এই জিনিসটা সম্পর্কে একটু আহ জেনে যাবেন আর কি, এটা কিভাবে হয়, বা এটা হলে কেন হয়, এবং এটা হচ্ছে কি দ্বারা কিভাবে এটা হচ্ছে সমাধান করা যায়, এই যে এটা সম্পর্কে। তারপরে আপনার ওই যে বল, আরেকটা ইয়ে আছে, বা কি জানি বলে এটারে, আরেকটা পোকা আছে, কিছুদিন আগে এটা নিয়ে অনেক আলোচনা ছিল। তো এগুলো হচ্ছে ওই যে সজীব ভাই বলতে পারবে, কারণ উনি বইয়ের সাথে জড়িত, তো উনি এইগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করে বা পড়াশোনা করেন, উনি জানতে পারেন। ফল আর্মি ওয়ার্ম তো জানা লাগবে, এটা কমন। এই বছর হচ্ছে আপনার এই ভুট্টার আরেকটা রোগ ছিল, যে অঞ্চলে যে আহ, এই অঞ্চলে অনেক ভুট্টা হচ্ছে নষ্ট হয়ে গেছে, আচ্ছা, ওটা মানে কি ধ্বংস ধ্বংস হয়ে গেছে। মামুন ভাই, ওটা কি একেবারে যখন টিলার স্টেজে ছিল ভুট্টাটা তখন হ্যাঁ, হয়েছিল? টিলার মানে টিলারিং ফ্লাওয়ারিং স্টেজ, এর আগ পর্যন্ত, হ্যাঁ ফ্লাওয়ারিং হ্যাঁ এর বুঝছি। আগে গাছগুলো একবারে। হ্যাঁ, মাথাতে অ্যাটাক করতো, গাছগুলো কেমন হয়ে যেত। গাছগুলো শুকিয়ে মারা গেছে, মানে হ্যাঁ, সবগুলো মানে, মানে কি বলে এটাকে, অনেকে স্ট্রোক বলে, মানে হঠাৎ করে স্ট্রোক করছে এটা বুঝছি। বলে, মানে ধ্বংস হয়ে পুরো আচ্ছা, মাঠকে এখন মাঠ ধ্বংস হয়ে গেছে। এখন একটা জিনিস হচ্ছে আপনার একটা দুইটা, মানে আমি তো যেহেতু ওখানে গম ভুট্টার আর একটা পার্ট হিসেবে ছিলাম, তো আমার মনে আছে যে গম ভুট্টার রিসেন্ট, অনেকে জানে না বাট রিসেন্ট দুইটা সমস্যা ভুট্টার, স্পেশালি হচ্ছে যে আপনার হচ্ছে বোরার, স্টেম বোরার আছে যেটা ইনিশিয়ালি পোকাতে অ্যাটাক করে। হ্যাঁ, তো অনেকেই ভাবে এটা এখন একেবারে আপনার জার্মিনেশনের 10 দিনের মাথা তো অ্যাটাক করে এবং দীর্ঘ সময় করে। আরেকটা আছে যেটা হচ্ছে ফিউজেরিয়াম স্টকরট। হ্যাঁ, এইটা আপনার হচ্ছে কি হবে, কোনো কিছু দেখা যাবে না, ফ্লাওয়ারিং স্টেজের ওই সময়তে আসবে, সে গাছটা শুকিয়ে যাবে। এই দুইটা ফিউজেরিয়াম এখন স্টক খুবই রড কম। দ্বারাই মূলত হয়, এই ফিউজেরিয়াম স্টক রডটাই হচ্ছে এই এই অঞ্চলে, কুষ্টিয়া হ্যাঁ, এটা মেহেরপুর এখন খুবই চুয়াডাঙ্গা প্রচুর এই প্রচুর অঞ্চলে, আপনার, এটা মানে প্রচুর হচ্ছে। হেক্টরকে হেক্টর ভুট্টা ধ্বংস একটা, হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, এই জন্য আপনার আগে থেকে দুইটা স্প্রে দেওয়া লাগে। ওয়াটারস্টিন স্প্রে করলে কাজ করে, এটা ভালো, অথবা টিল দিলেই হয়। দুইটা স্প্রে দিলে কিন্তু, যেহেতু এখন এটার একটা কিছু কারণ আছে, এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে ফার্মাররা যে স্পেসিফিক যে ডিস্টেন্সটা আছে প্ল্যান্ট টু প্ল্যান্ট এবং রো টু রো, এটা মেনটেন করে না। এক আর অতিরিক্ত হচ্ছে নাইট্রোজেন ফার্টিলাইজার দেয়।
এই দুইটা কারণে হয়ে যায়। আর যখন ফ্লাওয়ারিং আসে ওই সময়তে স্প্রে করাটাও কঠিন। আর এটা একটা বড় সমস্যা হচ্ছে কোনো সিমটমস দেখা যায় না। আই মিন বাইরে সিমটমস না দেখেই গাছে হঠাৎ মানে ওই যে হার্ট অ্যাটাকের মতন অবস্থা হয়, যে আসলো সাথে সাথে এটা হচ্ছে ছড়িয়ে পড়ে, যার ফলে কৃষক বুঝতে পারে না। এই জন্য যদি কোনো অঞ্চলে গত বছর দেখা যায়, তাহলে ওই অঞ্চলে অবশ্যই মানে হচ্ছে দুইটা স্প্রে করতে হবে, মিনিমাম দুইটা স্প্রে লাগবেই। হ্যাঁ, তবে আসলে ইনিশিয়ালি না, ওই যে বুটিং স্টেজের ওই দিকে যে স্প্রে করতে হবে যখন ফ্লাওয়ার আসা শুরু করে দেবে। মানে এই তো। এই অঞ্চলে আসলে যেটা হয়েছে এটা আগে কখনো দেখা দেয় না, তো যেই হ্যাঁ কারণ এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ যেই আহ, কারণে হচ্ছে এটা, এটার কারণে যে হয়েছে এবং এটা সলিউশন কি, সত্যি কথা বলতে কি এটা হচ্ছে আমার যে বিভিন্ন কৃষি অফিস আছে বা এক্সটেনশন অফিসার যারা আছেন ওরাও কিন্তু এটা সমাধান দিতে পারে নাই, কারণ জি যেহেতু জানেন, আগে আচ্ছা এটা আচ্ছা হয় আচ্ছা। নাই, যারা আগে যেহেতু এটা হয় নাই নতুন, সেক্ষেত্রে এই- হচ্ছে এই জিনিসটা আমার ধারণা দিতে পারে নাই আচ্ছা, এটা মাত্র ভালো। 2 বছর বুঝছেন হুম, মামুন ভাই, এটা মাত্র 2 বছর। প্রথম ঠাকুরগাঁয়ে শুরু হয়েছিল। ঠাকুরগাঁয়ে ওখানে ওই যখন প্রথম বছর হয়, তখন এটা কেউ ধরতে পারে নাই। পরে মানে আমাদের দিনাজপুর থেকে আমাদের অ্যান্টোমোলজি এবং হচ্ছে প্যাথোলজি ডিভিশন গেছিল। পরে ওখান থেকে স্যাম্পল কালেক্ট করে নিয়ে এসে পরে দেখছে যে এটা হচ্ছে ফিউজেরিয়ান স্টক রট হচ্ছে। তো তারপরের বার থেকে ওই ওই অঞ্চলে স্পেশালি আপনার হচ্ছে উম, মানে হচ্ছে পঞ্চগড়, হ্যাঁ, দিনাজপুর, তারপর ঠাকুরগাঁও, রংপুর এই অঞ্চলে ট্রেনিং দেওয়া হয়েছিল ডিএইদের যারা ছিল, প্লাস হচ্ছে এসওদের। কিন্তু ট্রেনিং দেখা যাচ্ছে যে দেওয়ার সাথে মানে অনুপাতিকের হারের চাইতে ডিজিজটা স্প্রেডিংটা একটু বেশি হয়েছে। ঠিক আছে, এটা একটা বড় সমস্যা হয়েছে। মানে আর একবার হয়ে গেলে তখন তো দেখা যাচ্ছে যে হঠাৎ করে নতুন ডিজিজ আসলে তো এটা জানা থাকে না কারণে। এটা না এই সেটাই, এটাই সমস্যাটা তো পড়ছে। আসলে ওই যে ইনভেসিভ যে পেস্টের কথা বললাম সেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের দেশে নাই, ছিল না, যেটা হচ্ছে বাইরে থেকে কোথা থেকে আসছে, এই যে এই দেশে ইন্ট্রোডিউস হয়েছে, হওয়ার পরে হচ্ছে খুব মানে র্যাপিডলি এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করলো, মানে হচ্ছে হ্যাঁ, র্যাপিডলি। মানে ছড়িয়ে গেছে। আর এই জন্য এটাকে ইনভেসিভ পেস্ট বলা হয়। যেমন আমরা একসময় জানতাম যে আমাদের দেশে এই যে ভুট্টার যেটা বললাম ফল আর্মি ওয়ার্ম, এটা ছিল না কিন্তু। তারপরে এই যে গম এবং ধানের যে ব্লাস্ট যেটা, এটা কিন্তু আমাদের দেশে ছিল না কিন্তু, এটা বাইরে থেকে আসছে। এবং হচ্ছে যখন আমার তো মনে নাই সঠিক 15 কি 16 সালের দিকে মনে হয় যে গম মানে বাংলাদেশ সব গম ধ্বংস হয়ে গেছে প্রায় বলা চলে, এই শুধু হচ্ছে এটার কারণে। তো এই হ্যাঁ জিনিসগুলো এভাবেই ছড়িয়ে যায়, যে নতুন যখন থাকে তখন আসলে একটা সলিউশন অনেক ক্ষেত্রে থাকে না, এটা নিয়ে গবেষণা করে তারপরে সলিউশনটা বের করতে সময় লাগে। আর অতদিন তো আর যে আমার ফসলটা আমার জমিতে থাকে না, ওটা ধ্বংস হবেই, স্বাভাবিক। আর এই জন্য হচ্ছে এই জিনিসগুলো অ্যাভয়েড করা, যেমন হচ্ছে এখন আমাদের হচ্ছে এই রাইসের মানে ধান গবেষণার জন্য যেটা বলে যে 28-29 যে ধানটা, এটা চাষ না করার জন্য। তারপর হচ্ছে এটার পরিবর্তে নতুন দুইটা জাত নিয়ে আসছে, এমন 88-89 এগুলো চাষ করার জন্য, কিন্তু কৃষক শুনে নেয়, এই অঞ্চলেও করে। তো এগুলো আস্তে আস্তে তো যাবে, ওই যে বললাম যে কৃষককে স্যাটিসফাই করা বা কৃষকের নিজের মতামতকে ডাইভার্ট করা আসলে পৃথিবীর মনে হয় একটা কঠিনতম একটা কাজ। যাই হোক, অনেক কথাই বললাম সজীব ভাই, তাহলে হচ্ছে আপনাকে আসলে ধন্যবাদ, সেই সাথে প্রিন্সকেও ধন্যবাদ যে আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তা আমি না স্বল্প আমার সময়ের মধ্যে চেষ্টা আসলে করছি কিছু কথা বলার জন্য না, আর কি। অনেক অনেক হুম, সুন্দর ছিল, গোছানো ছিল। আসলে আমি ধন্যবাদ জানাই যে দেখা যাচ্ছে যে আমি প্রিন্সকে বলছিলাম, আপনার সাথে পরিচিত ছিল না, তাও প্রিন্সের এক কথাতে দেখা যাচ্ছে যে আপনি আসছেন আর মূল্যবান সময়টা হচ্ছে দিচ্ছেন। এই জন্য আমি এবং আমার হচ্ছে যে পার্টিসিপেন্ট আছে সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি। ইনশাল্লাহ আমাদের নেক্সট কোনো প্রোগ্রামে আবার আপনার হচ্ছে সাথে আমরা হচ্ছে মিলিত হব। এই বলে ইনশাআল্লাহ। তো শেষ করতেছি। সবার জন্য শুভকামনা, ভালোভাবে ভাইবা সবাই দিবে ভালো, আমাদের আমাদের পরবর্তী হ্যাঁ, আমরা কলিগরা আসবেন আশাবাদী যে এখান ইনশাআল্লাহ, থেকে আমরা কেউ, আশাবাদী আর কি। হ্যাঁ, হুম, এখান থেকে কেউ না ইনশাআল্লাহ। কেউ হচ্ছে যে হওয়ার পরে দেখা যাচ্ছে যে কুষ্টিয়াতে পোস্টিং পার করে যেন বলতে পারে যে হচ্ছে যে হ্যাঁ ভাই আপনার হচ্ছে ক্লাসটা করছিলাম, আমার মনে আছে। এটা এটা আসলে বা আসলে আমি যেটা মনে করি, মামুন ভাইকে বলি সেটা হচ্ছে যে মনে হয় যে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। যে হ্যাঁ, আপনি বলছিলেন এগুলো 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 জিজ্ঞাসা করছিল স্যার আমাকে, আমি পারছিলাম। মনে হয় এর চাইতে মনে হয় আমার কাছে মনে হয় না যে কোনো বড় প্রাপ্তি আছে, যে আমি কোনো আমার জুনিয়রকে কোনো একটা উপদেশ দিলাম বা কোনো কিছু একটা পড়তে বলছিলাম বা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম, সেটা সে ব্যবহার করছে বা ইউজ করছে। আমার মনে হয় যে এটা সে টাকাটুকি দিয়ে কিনা যায় না, এটা ভিতরের একটা আত্মশান্তি যেটা বলা যায়, এই জিনিসটাকে ভালো কাজ করে। তো দীর্ঘ 1 ঘন্টার উপর ধরে বা 1 ঘন্টার কাছাকাছি
মামুন ভাই অত্যন্ত সুন্দর এবং গোছালো ভাবে এসেছে কি করা উচিত না, এবং আসলে ইন্ট্রোডিউস ইউর সেলফ সম্পর্কে দুই তিনটা অনেক সুন্দর কথা বলছে। আসলে এই যে নানা মাথা, মানে যখন আমি এক মাথা থেকে বলি, যখন দুই তিনটা মাথা আসে আসলে তখন অনেক কিছু বের হয়। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ মামুন ভাই। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আচ্ছা, ঠিক আসসালামু আছে, আলাইকুম। ভালো থাকবেন। অনেক তাহলে আমরাও শেষ করি আজকের মতো, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর আমি দেখি ও যদি অন্য ডিসিপ্লিনের চেষ্টা করি, যদি পাওয়া যায় তাহলে চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।